প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, টাঙ্গাইল সদর। সারা বিশ্ব তোমরা জানো করোনায় মহামারীতে এবার স্থবির সারা বিশ্ব। এর ধারাবাহিকতায় সারা বিশ্বই প্রায় সকল কিছুই বন্ধ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। সেই আলোকে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই সরকারের নীতি নির্ধারকরা ওনারা আলোচনার মাধ্যমে আমাদের বলেছেন অনলাইন ক্লাস করতে হবে। তার ফলশ্রুতিতে আমরা আমাদের কলেজে সকল বিষয়ের অনলাইন ক্লাস চলতেছে। সেই হিসাবে আজকে আমি রসায়ন বিভাগের একজন শিক্ষক, আজকে আমার একটি ক্লাস জৈব রসায়নের বিষয় নিয়ে। আজকে সেই জৈব রসায়নের আমরা দ্বাদশ শ্রেণীর জন্য আমার আলোচ্য বিষয় হচ্ছে সমবর্তী শ্রেণী, কার্যকরীমূলক এবং সমানতা। তাহলে তোমরা সকলেই মনোযোগ সহকারে একটু দেখো। প্রথমে আমি সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করব। তাহলে দেখো তোমরা সমগোত্রীয় শ্রেণী কি? সমগোত্রীয় শ্রেণী কি? ঠিক আছে, শোনো। সমগোত্রীয় শ্রেণী সমত তোমরা সকলেই জানো একই ধরনের, যাদের বৈশিষ্ট্য এক, তারাই সম। তাহলে আমরা কেমিস্ট্রি সমগোত্রীয় শ্রেণী কাকে বলবো? একই মৌলিক পদার্থ দ্বারা গঠিত সমধর্মী জৈব যৌগগুলাকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজিয়ে যে সারি পাওয়া যায় এবং ওই সারির পাশাপাশি দুটি যৌগের মধ্যে যদি মিথিলিন মূলকের পার্থক্য এবং তাদেরকে একটি কার্যকরীমূলক থাকে, তাহলে ওই শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী বলে। বুঝতে পারছ? তাহলে সমগোত্রীয় শ্রেণী হচ্ছে তাদেরকে ক্রমবর্ধমান অনুসারে সাজিয়ে যে সারি পাওয়া যাবে, ওই সারির পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তাহলে দেখো একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণী। এই অ্যালকেনের প্রথম সদস্য থেকে আমরা যদি সাজিয়ে লিখি, যেমন মিথেন অ্যালকেনের প্রথম যৌগ, ইথেন পরবর্তী যৌগ, প্রোপেন পরবর্তী যৌগ, C4H10 এটা আরেক পরের যৌগ। আমরা এই একটা সারি করলাম অ্যালকেনের। আমরা যদি মনে করি এটার থেকে এটা যদি বিয়োগ করি, এই ইথেন থেকে মিথেন বিয়োগ করে দেখো মিথিলিন মূলকের পার্থক্য পাওয়া যায়। প্রোপেন থেকে ইথেন বিয়োগ করো, মিথিলিন মূলক পাওয়া যায়। বিউটেন থেকে প্রোপেন বিয়োগ করো, মিথিলিন মূলক পাওয়া যায়। আমি সংজ্ঞায় বলেছিলাম পাশাপাশি সাজালে, ক্রমবর্ধমান অনুসারে সাজালে যদি তাদের দুটি যৌগের মধ্যে পর্যায়ক্রমে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং তাদেরকে একটি সাধারণ সংকেত দেওয়া প্রকাশ করা যায় এবং তাদের যদি একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে, তাহলে সেটি একই সমগোত্রীয় শ্রেণীর যৌগ। তাহলে এই যৌগগুলোর মধ্যে দেখো, এক নাম্বার বলেছিলাম মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, এখানে সেই বিষয়টি আছে। দুই নাম্বার আমি বলেছি তাদের একটি সাধারণ সংকেত থাকবে। এই শ্রেণী প্রকাশ করার জন্য CnH2n+2 এই সাধারণ সংকেত তুমি ফলো করো তোমরা। এখানে n এর মান যদি 1 বসাই, এই যৌগটি পাবো। n এর মান 1 হলে CH4 পাবো। n এর মান 2 বসালে দ্বিতীয় যৌগটি পাবো। n এর মান 3 বসালে তৃতীয় যৌগটি পাবো। n এর মান 4 বসালে বিউটেন পাবো। তাহলে এই শ্রেণীর একটি সাধারণ সংকেত আমরা পেয়েছি, সংজ্ঞায় তাই বলেছিলাম। 3 নাম্বার বলছিলাম এদের একটা শ্রেণীর একটা কার্যকরীমূলক থাকবে। সেই কার্যকরীমূলকটা কি? এখানে দেখো সকল যৌগে কার্বন কার্বন একক বন্ধন আছে। যেমন কার্বন কার্বন, এই যে ইথেনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন, প্রোপেনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন,
প্রোপেন বিউটেনের ক্ষেত্রেও কার্বন কার্বন একক বন্ধন, সুতরাং এই জন্য এটা একটা সমগোত্র শ্রেণীর যৌগ। মিথেন ইথেন প্রোপেন বিউটেন এগুলা একই সমগোত্র শ্রেণীর যৌগ। বুঝতে পারছো? তাহলে সমগোত্র শ্রেণীটা হচ্ছে একই মৌল দ্বারা গঠিত জৈব যৌগগুলোকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজিয়ে যে সারি পাওয়া যাব, ওই সারির পাশাপাশি দুটি যৌগের মধ্যে যদি মিথিলিন মূলকের পার্থক্য হয় এবং তাদেরকে যদি একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় এবং তাদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, তাহলে তাদেরকেই বলবো সমগোত্র শ্রেণী। বিদায় আমি বলতে পারি অ্যালকেন একটি সমগোত্র শ্রেণী। অনুরূপভাবে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এগুলো সমগোত্র শ্রেণীর মধ্যেই পড়বে। আমরা যদি আরেকটু উদাহরণ দিই, যেমন অ্যালকিন একটা উদাহরণ যদি আমাদের, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে সমগোত্র শ্রেণী জিনিসটা কি। যেমন অ্যালকিন, অ্যালকিন একটা সমগোত্রী শ্রেণীর নাম, অর্থাৎ যত অ্যালকিন আছে সবগুলো অ্যালকিনকে একক অ্যালকিন বলে। এই জন্য একটা সমগোত্র একটা শ্রেণী, এটা একটা শ্রেণী। আমরা যদি প্রথম সদস্য C2H4, C3H6, C4H8, C5H10, আমরা দেখো অ্যালকিনের চারটি যৌগ দেখছি। প্রথম যৌগটির নাম হলো ইথিন, পরের যৌগটি প্রোপিন, পরের যৌগটি বিউটিন, পরের যৌগটি পেন্টিন। একটি সারি হয়েছে। এই সারির পাশাপাশি দুটি যৌগের মধ্যে আবার পার্থক্য করে দেখো। এখানে পার্থক্য করলে CH2 থাকে, এখানে পার্থক্য করলে CH2 থাকে, এখানে পার্থক্য করলে CH2 থাকে। আবার এই যৌগগুলোর একটা সাধারণ সংকেত CnH2n এবং কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে তাদের কার্যকরী মূলক। আমি তাহলে যেহেতু এই তিনটি বৈশিষ্ট্য এই শ্রেণীতেও মিলে তাদের এটিও একটি সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে? ওকে, তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণী কি বুঝতে পারছি। এখন আমরা সমগোত্র শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে? সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলবো তোমাদের সাথে। বৈশিষ্ট্য এক নাম্বার, দেখো সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য। তাহলে তোমরা কি বলবা? এক নম্বরে বলবা সমগোত্রীয় শ্রেণী হতে হলে এদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকতে হবে। দুই নাম্বার, সমগোত্রীয় শ্রেণী হইতে হলে তাদের একটি সাধারণ সংকেত থাকতে হবে। তিন নাম্বার আমরা কি বলবো? যেহেতু কার্যকরী মূলক এক থাকে বিদায় সমগোত্রী শ্রেণীর যৌগগুলো একই সমগোত্রী শ্রেণীর যৌগগুলোর রাসায়নিক ধর্মগুলো মিল থাকে। 4 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলবো কি বলবো? তবে আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এদের ভৌত ধর্মের কিছু পরিবর্তন ঘটে। 5 নাম্বার আরেকটি বৈশিষ্ট্য বলতে পারবো আমরা। কি বৈশিষ্ট্য বলতে পারবো? একই শ্রেণীর যৌগগুলা একটা সাধারণ প্রস্তুতির মাধ্যমে পদ্ধতি তৈরি করা হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে একটা ভিন্ন নীতি প্রয়োগ করেও তৈরি করা যায়। এই হলো সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য। বুঝতে পারছো? 1 নম্বরে কি বলবো আমরা? তাহলে সমগোত্র শ্রেণীর প্রত্যেকটি সমগোত্র শ্রেণীর একটি সাধারণ সংকেত থাকবে। আমি যদি উদাহরণ হিসেবে বলি অ্যালকেনের, তাহলে সাধারণ সংকেত তুমি বুঝতে পারো CnH2n+2। 2 নম্বর বৈশিষ্ট্য থাকবে কি? এদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। এদের একটি পাশাপাশি দুটো যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। যেহেতু কার্যকরী মূলক এক থাকে সমগোত্র শ্রেণীর, কাজেই তাদের রাসায়নিক ধর্মগুলোও মিল থাকবে। তবে আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে একই সমগোত্র শ্রেণীর কিছু ভৌত ধর্মের পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে? অবশ্যই তোমরা সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য পারবে। এরপর আমরা সমগোত্র শ্রেণীর বিষয় মোটামুটি বুঝে ফেলছি। এখন দেখো আমরা আরেকটি বিষয় আমার আছে কার্যকরী মূলক। কি আছে? কার্যকরী মূলক। তাহলে প্রথমে আমরা বলবো কার্যকরী মূলক কি।
এটা আমাদেরকে জানতে হবে। কার্যকরীমূলক কাকে বলবো আমরা কার্যকরীমূলক তাকেই বলবো কোন জৈব যৌগের অণুতে যে পরমাণু গোষ্ঠী যে চিহ্ন উক্ত যৌগের সকল রাসায়নিক ধর্ম এবং তার সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করে তাকেই বলে কার্যকরীমূলক। বুঝতে পারছো কার্যকরীমূলক কাকে বলে? আবার একটু বলছি শোনো। কোন জৈব যৌগের অণুতে যে পরমাণু যে চিহ্ন যে পরমাণু গোষ্ঠী উক্ত যৌগের সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করে এবং তার সকল রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে তাকেই বলে কার্যকরীমূলক, অথবা ক্রিয়াশীলমূলক বলে, অথবা ক্রিয়াদর্শীমূলক বলে। তাহলে যেমন আমরা যদি উদাহরণ বলি অ্যালকোহল, এই অ্যালকোহল আমরা যদি কয়েকটি উদাহরণ লিখি, যেমন মিথানল, তারপরে C2H5 ইথানল, তারপরে যদি লিখি CH3 প্রোপানল, এগুলোর মধ্যে প্রত্যেকটি যৌগের মধ্যে দেখো এই অ্যালকোহল হাইড্রোজেন মূলকটা এই শ্রেণীর সকল ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে। এই অ্যালকোহল মূলক এই OH মূলকটা থাকার কারণে আমরা সবগুলা যৌগকে অ্যালকোহল বলি। তার মানে এই মূলকটাই এর সমগোত্র শ্রেণীর নাম বলে দিচ্ছে এরা অ্যালকোহল, কাজে OH মূলকটা হচ্ছে কার্যকরীমূলক। ঠিক আছে, এই হলো কার্যকরীমূলক। আর কার্যকরীমূলকের আরো কিছু বিষয় আছে। আমরা কার্যকরীমূলকের সেই বিষয়গুলো কি আমরা যদি দেখি, কিছু কার্যকরীমূলকের নাম, সংকেত, গঠন শিখতে চাই, তাহলে বিষয়টা কি? কার্যকরীমূলকের বিভিন্ন যৌগের কি প্রশ্নটা কি? বিভিন্ন শ্রেণী কার্যকরী মূলকের নাম, সংকেত এবং গঠন লিখো। এভাবে যদি কোনো প্রশ্ন হয় তাহলে আমরা আলোচনায় যাব কিভাবে। প্রথমে মনে করো একটা শ্রেণীর নাম লেখো, যেমন অ্যালকিন, এটার সমগোত্রীয় শ্রেণীর নাম। তারপরে বলছিলাম কার্যকরীমূলকের নাম, অর্থাৎ তার যে লিখবো অ্যালকিন মূলক, কি লিখবো? অ্যালকিন মূলক। তারপরে লিখবো তার সংকেত, আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন। এরপরে গাঠনিক সংকেত কার্বন কার্বন দ্বিবন্ধন। এভাবে বিভিন্ন শ্রেণীর কার্যকরীমূলকের নাম, সংকেত এবং গঠন এভাবে আমাদের দেখাতে হয়। তার মধ্যে আমি একটি দেখাচ্ছি অ্যালকিন মূলক, সংকেত, গঠন। এখানে আমরা উপরে লিখে দিতে পারি শ্রেণী, উপরে লিখে দিতে পারি নাম, মূলকের নাম, উপরে লিখে দিতে পারি সংকেত, উপরে লিখে দিতে পারি গাঠনিক সংকেত। ওকে, আরেকটু উদাহরণ যদি দেই, যেমন অ্যালকাইন, কি লিখলাম? অ্যালকাইন, তার নাম হবে অ্যালকাইন মূলক। কি হবে? অ্যালকাইন মূলক। সংকেত হবে কার্বন কার্বন ত্রিবন্ধন। গাঠনিক সংকেত তো একই হবে, কারণ আমরা জানি গাঠনিক সংকেত হচ্ছে ওই যৌগের মধ্যে কোন পরমাণু কিভাবে যুক্ত আছে তা বোঝা যায়। কাজে এই অ্যালকাইন এবং অ্যালকিনের সংকেত এবং গাঠনিক সংকেত একই হয়। ঠিক আছে, অনুভাবে 3 নম্বর আরেকটা যদি দেই অ্যালকোহল, কি দেই? অ্যালকোহলীয় হাইড্রক্সিল মূলক। সংকেত হবে বন্ড OH, আর গাঠনিক সংকেত দেখো এটা হচ্ছে গাঠনিক সংকেত। বুঝতে পারছো? এভাবে আমরা বিভিন্ন শ্রেণীর নাম,
তাদের মূলকের নাম, তাদের সংকেত এবং গাঠনিক সংকেতগুলো লিখতে পারবো। আর অনেকগুলো যৌগ আছে, তোমরা অবশ্যই বাসায় দেখবে। তারপর 4 নাম্বার আছে অ্যালডিহাইড, 5 নাম্বার আছে অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যামিন, অ্যাসিড, আদার্স আরো অনেক, এগুলো তোমরা বাসায় একটু দেখবে। আমরা আরেকটু বিষয় আছে একটু তোমাদের সমানতা, এই সমানতা বিষয় একটু বলি, যদি শেষ করতে না পারি পরবর্তী ক্লাস আবার সমানতা আমরা একটু টানবো এখানে, ঠিক আছে? দেখো তোমরা সমানতা একটু দেখো। সমানতা বা আইসোমারিজম, কি বলবো? সমানতা বা আইসোমারিজম কি? প্রথম আমাদের এটাই সমানতা নিয়ে আলোচনা করতে হবে। সমানতা বা আইসোমারিজম কি সেটা যদি বলতে চাই, কি বলবো আমরা? সমানু। সমানু মানে আমরা বলবো সমান বলতে যেসব যৌগগুলা একটা আণবিক সংকেত তাদের এক থাকবো, কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন, ফলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে 2-1টি পার্থক্য থাকবে, এদেরকে বলবো সমানু বা আইসোমার। আর এই বিষয়টাকে বা প্রক্রিয়াকে বলবো আইসোমারিজম বা সমানতা। এই তোমরা বুঝতে পারছো? আবার একটু বলতেছি, সমানতা যেসব যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ফলে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে 2-1টি পার্থক্য থাকবে, এদেরকে বলবো আমরা সমানু বা ইংরেজিতে বলবো আইসোমার। আর এই বিষয়টাকে, এই প্রক্রিয়াটাকে বলবো সমানতা বা ইংরেজিতে বলবো আইসোমারিজম। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, C4H10, এটা একটা যৌগ, আমরা জানি আণবিক সংকেত, এর নাম হচ্ছে বিউটেন। এর আণবিক সংকেত এটা, এই আণবিক সংকেত থেকে যদি আমরা বিভিন্ন গাঠনিক সংকেত যৌগ পাবো, যেমন 1 নাম্বার, আমি যদি তোমাদের 1 নাম্বার দেখাই, 4টা কার্বন দিয়ে দেই, দিয়ে তার দুজনে গুণা আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো, H2, এই যৌগটার নাম আমরা বলতে পারি বিউটানল 1। 2 নাম্বার একটা যৌগ লিখে এটা দিয়ে আমরা একটু শিকলটা একটু শাখায়িত করলাম, তার এই যৌগটার নাম হবে এই যৌগটা গাঠনিক সংকেত, এইটার গাঠনিক সংকেত আর এইটার গাঠনিক সংকেত একটু পার্থক্য দেখো। এটা হলো সরল শিকল আর শাখায়িত শিকল, কিন্তু তারা কিন্তু অ্যালকোহল, এবং এই দুটা যৌগের কিন্তু গাঠনিক আণবিক সংকেত কি দেখে। ফলো করো, এখানেও 4টা কার্বন আছে, হাইড্রোজেন বিউটেন, এই যৌগটার নাম হচ্ছে বিউটেন। আণবিক সংকেত এটা, এই আণবিক সংকেত থেকে আমরা সমানতা দেখাবো, আইসোমার দেখাবো। আইসোমারটা কি হবে? একই ধরনের হবে, কারণ মানে গাঠনিক সংকেতগুলো তাদের ভিন্ন হবে। যেমন আমরা যদি কার্বন 4টা দিই, দিয়ে তার দুজনে গুণা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, এই যৌগটার নাম হচ্ছে বিউটেন। এই যৌগটার নাম কি? বিউটেন। 2 নাম্বার, এটাই যদি আমি একটু শাখায়িত করি, এটা এই যৌগটার নাম হচ্ছে প্রোমিথাইল প্রোপেন। তোমরা ফলো করো, এটা ছিল সরল শিকল। সরল শিকল কাকে বলে তোমরা আগেই দেখেছো, অনেক আগের ক্লাসে শুনেছো। জিনিসটা সরল শিকল হচ্ছে কোন যৌগে একটা কার্বন পরমাণু যদি সর্বোচ্চ 2টা কার্বনের সাথে যুক্ত হয়ে শিকল গঠন করে, ওই জাতীয় শিকলগুলোকে বলে সরল শিকল। সুতরাং তুমি উপরের যৌগটা দেখো, এই কার্বনটা পাশাপাশি 2টা কার্বনের সাথে আছে, এই কার্বনটা পাশাপাশি 2টা কার্বনের সাথে আছে, বিদায় এটা একটা সরল শিকল যৌগ। ওকে, পরবর্তী যে যৌগটা উদাহরণ দিতে আমি বলছি শাখায়িত। শাখায়িত শিকল তোমরা জানো, কোন যৌগের একটা কার্বন যদি 2-এর অধিক কার্বনের সাথে যুক্ত থাকে তাকেই বলে শাখায়িত শিকল যৌগ। সুতরাং তুমি ফলো করো, এই কার্বনটা 3টা কার্বনের সাথে যুক্ত আছে, বিদায় এটা শাখায়িত শিকল। অর্থাৎ তাদের গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আণবিক সংকেতে তাই এরা পরস্পর সমানু, আর ওই প্রক্রিয়াটাকে বলে সমানুতা। ওকে, আমরা এই সমানুতা তাহলে আমরা বলতে পারি এই বিউটেন এবং প্রোমিথাইল প্রোপেন পরস্পরের সমানু এবং পরস্পরের আইসোমার।
আর যে প্রক্রিয়ার মধ্যে এই যৌগটা হয়েছে তাদেরকে বলবো আমরা সমানুতা। ওকে, গেল সমানুতা। তারপরে আমরা যাই সমানুতা আরেকটু আলোচনা করব। সেই কি সমানুতা প্রধানত দুই প্রকার। সমানুতা এরপরে প্রশ্ন হলো সমানুতা বা আইসোমারিজম কত প্রকার, কত প্রকার ও কত প্রকার কি? হ্যাঁ, আমরা জানি সমানুতা কাকে বলে, সংজ্ঞাটা বলেছি, উদাহরণ হিসেবে বলেছি আমরা। কি তোমরা বুঝেছো তো সবাই? হ্যাঁ, ওকে শোনো, সমানুতা আমরা কাকে বলে বলেছি? আইসোমারিজম, একই জিনিস। এখন বলবো এটা শ্রেণী বিন্যাস। আমরা জানি সমানুতা প্রধানত দুই প্রকার। সমানুতা প্রধানত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো গাঠনিক সমানুতা। কি সমানুতা? গাঠনিক সমানুতা। আর দুই নম্বর হলো ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা। ওকে, স্টেরিও সমানুতা। তাহলে আমরা বললাম কি সমানুতা দুই প্রকার, প্রধানত সমানুতা দুই প্রকার, গাঠনিক সমানুতা বা দুই নম্বর হলো ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা। তাহলে আমরা শ্রেণী বিন্যাসের যদি একটু আলোচনায় আসি। গাঠনিক সমানুতা কাকে বলে? যাদের অভিন্ন আণবিক সংকেত থাকা সত্ত্বেও, অভিন্ন, ভিন্ন না, অভিন্ন আণবিক সংকেত থাকা সত্ত্বেও তাদের গঠনের পার্থক্যের জন্য যে সমানতা সৃষ্টি হবে তাকেই বলবো আমরা গাঠনিক সমানতা। কি বুঝতে পারছো তোমরা? তাহলে গাঠনিক সমানতা জিনিসটা কি বললাম? বললাম অভিন্ন আণবিক সংকেত, অভিন্ন আণবিক সংকেত কিন্তু তাদের গঠনের পার্থক্য, তাদের কি বলবো আমরা গাঠনিক সমানতা। এই গাঠনিক সমানতা আমার 5 প্রকার, সেগুলো আমরা পরবর্তী আলোচনায় যাবো হয়তো। আগে গাঠনিক সমানতাতে গঠন ভিন্ন হয় সেটা একটু একটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবা। যেমন আমি যদি এইটাই দেখাই, আগে একটা উদাহরণ দিয়েছিলাম, ওইটাই গাঠনিক সমানতার অবশ্যই একটা উদাহরণ, তারপরেও আমি আবার দিতেছি। যেমন আমরা যদি বলি C4H10, এই যৌগটাকে যদি আবার লিখি আমরা তাদের গঠনের পার্থক্য দেব। এক নম্বর সমানতা কি? ওই যে কার্বন 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 দিয়ে যোজনী গুণাপূর্ণ করলাম CH2 CH3, এই যৌগটার নাম আমরা জানি বিউটেন। দুই নম্বরে যদি আমি এটাকে লিখি কি লিখতে পারি বলো? এই যে কার্বন 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 শাখায়িত করে দিলাম 3, এখানে 1 দিলাম, এখানে 3 দিলাম, ওকে 3 দিলাম, এখানে 3 দিলাম। ওকে, দেখো এই যৌগ এবং এই যৌগের মধ্যে গঠনের অবশ্যই পার্থক্য আছে। গঠনের পার্থক্য, এটা সরল শিকল যৌগ, এটা শাখায়িত শিকল যৌগ। যেহেতু গঠনের পার্থক্য, শিকলের পার্থক্য হয়েছে, তাই এটা একটা গাঠনিক সমানতা। ওকে, গাঠনিক সমানতা আমরা একটা উদাহরণ দিলাম। গাঠনিক সমানতা অনেক উদাহরণ আছে। গাঠনিক সমানতা এরপরে গাঠনিক সমানতার শ্রেণী বিন্যাস আমার আলোচনা করতে হবে। তবে আমরা গাঠনিক সমানতা আরো 5 প্রকার আছে, যে 5 প্রকারটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনায় যাব। এবং ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা, এই বিষয়টাও আমরা আগামী ক্লাসে হয়তো আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকবে এবং পরবর্তীতে তোমরা আমার ক্লাস যদি সবাই দেখো আমার মনে হয় তোমরা বুঝবে। আর যদি না বোঝো পরবর্তী ক্লাস আমাকে একটু জিজ্ঞেস করলে আমরা পরে আবার বুঝিয়ে দিব। এই বলে আজকে ক্লাস শেষ ঘোষণা হচ্ছে। খুদা হাফেজ।